শুধু দর্শক, অনেকদিন পর ফেরত এলাম আপনাদের সাথে একজন বিশেষ অতিথিকে নিয়ে। তিনি ডক্টর ইউসুফ মাহমুদ, নিউ ইয়র্কের সর্বোচ্চ মানের স্বাস্থ্য সেবা দানকারী প্রতিষ্ঠান। তিনি কর্মরত আছেন অভ্যন্তরীণ ওষুধের চিকিৎসক, অর্থাৎ ইন্টারনাল মেডিসিন এবং হসপিটালিস্ট, এবং তিনি মেডিসিনের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করছেন। এছাড়াও তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব আমেরিকার জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছেন। 2 বছর ধরে আছেন তিনি এই পদে। আসুন পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। ডক্টর মামুন, কেমন আছেন আপনি? এবং কবিতার সাথে আপনার খুব ব্যস্ততম সময় যাচ্ছে। আপনি বেশিরভাগ সময়ই ওয়েবিনিয়ার নিয়ে ব্যস্ত থাকেন এবং কাজ তো আছেই, প্রাতিষ্ঠানিক কাজ। তো তারপরেও কবিতার সাথে অনুষ্ঠানে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ কবিতা দেলোয়ার, আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি নিশ্চিত যে আমাদের যারা দর্শক তারা আপনার কর্ম এবং আপনার প্রতিষ্ঠানের কর্ম সম্পর্কে একটু জানতে পারবেন। অনেক কৌতূহল। প্রায় আমার মনে হয়, আমি যদি ভুল না করে থাকি, আপনি প্রায় 30 বছর ধরে এই পেশার সাথে জড়িত আছেন, কাজ করছেন, তাই না? জি। আচ্ছা, তো আপনার ছোটবেলায় কখনো ভেবেছিলেন ডাক্তার হবেন? আমি জানি যে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ওই দেশের ওই এলাকার সবার বাবা মারই একটা ইয়ে থাকে, যে স্বপ্ন থাকে তাদের ছেলে হয় ডাক্তার হবেন না ইঞ্জিনিয়ার হবেন। আপনার কি ওই ধরনের স্বপ্নকে পূরণ করতেই আপনি এই পেশায় চলে এসেছেন? খুব ভালো মতোই বললেন আপনি যে আমাদের ছোটবেলা যেটা, সেই সময় সব বাবা মা মানে তাদের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল তাদের ছেলে মেয়েরা ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে। এর বাইরে যে আরো জগৎ আছে সেটা খুব একটা ওইভাবে চিন্তা করার মতো অবকাশ বোধহয় হয়নি। কারণ একটা হয়তো আর্থসামাজিক অবস্থা আমাদের সেই সময় ছোটবেলা 80-র দশকে বলেন বা 70-র দশকে বলেন, আজকে যেরকম আমরা দেখছি যে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারই নয়, অনেক অনেক প্রফেশন আছে। ইভেন আপনিও দেখেন, আপনিও কি ভেবেছিলেন যে এইভাবে আপনি মানুষের ঘরে ঘরে এইভাবে মানুষকে পরিচয় করিয়ে দিবেন এবং এই ধরনের একটা, আমি বলবো, সোশ্যাল নেটওয়ার্কিং যেটা, এটার যে কত বড় ইম্পর্টেন্স সেটা তো আমরা এখন বুঝতে পারছি। তো আপনার কথার সূত্র ধরে, হ্যাঁ, আমার বাবা মাও চাইতেন যে আমি যেন বড় হয়ে ডাক্তার হই, আর আমারও ইচ্ছা ছিল। আমার সবচেয়ে বেশি আমি যেটা মনে পড়ে, আমি যে সময় স্কুলে ক্লাস 9 বা 10-এ পড়ি, তখন আমার একটা থাইরয়েডের প্রবলেম ছিল। সেটার জন্য আমাকে প্রত্যেক মাসে অন্তত একবার ঢাকা মেডিকেল কলেজে যে ওষুধ নেওয়া লাগতো। তো আমার মনে আছে যে আমি যে সময় আব্বার সঙ্গে যেতাম, ওই কার্জন হলের পাশে, আপনার মনে আছে কিনা, একটা সুন্দর রিক্সা ট্র্যাক ছিল ওই সময়, এবং এত সুন্দর লাগতো ওখান দিয়ে ঢাকা মেডিকেলে যে আমি নিউক্লিয়ার মেডিসিন সেন্টারে ওখান থেকে ওষুধটা নিতাম। তখন আমি দেখতাম যে সবাই সাদা এই হোয়াইট গাউনগুলো পরে ছেলেমেয়েরা হাঁটাহাঁটি করছে, তারা কথা বলছে, ডাক্তারদের সঙ্গে একটা বিশাল একটা গ্রুপ নিয়ে তারা রাউন্ড দিচ্ছে। এই যে একটা আপনার ছবি আপনার মানসপটে পড়ে গেল, বাবা মার ইচ্ছার সাথে আমার ইচ্ছাটাও যেন ওখানে যোগ হলো, না আমিও যদি এভাবে মেডিকেল কলেজে ঢুকতে পারি, এভাবে রাউন্ড দিতে পারি, এটাই বোধহয় আমার একটা সার্থকতা আসবে। যাক, আপনার স্বপ্ন সত্যি হয়েছে বলেই হয়তো অনেক অনেক আমাদের মতো যারা আছেন তারা সেবা পাচ্ছেন, এবং বিশেষভাবে সেবা পাচ্ছেন। এই প্রসঙ্গে একটি কথা বলি, সেটি হচ্ছে যে আপনি যেহেতু এতদিন ধরে আমেরিকার হেলথ কেয়ার যে প্রতিষ্ঠান, অর্গানাইজেশন, তাদের সাথে জড়িত আছেন, এবং আপনি বিশেষ ভাবে এটার জন্যই প্রশিক্ষণ পেয়েছেন, আপনি এটার সাথে জড়িত আছেন। এখন যদি আপনাকে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তন আনার জন্য বা উন্নয়নের জন্য আপনাকে যদি দায়িত্ব দেয়া হয়, আপনি কিভাবে এটা করতে চান, বা আপনার এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আপনি কি কখনো ভেবেছেন যে দেশ থেকে আমি এসেছি,
সে দেশের চিকিৎসা ব্যবস্থাতে একটা পরিবর্তন আনা দরকার। আপনার অভিজ্ঞতা থেকে, যে এতদিনের অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাকে আপনি কি কাজে লাগাতে চান কিনা? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, যেটা বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক এবং রাজনৈতিক অবস্থায় সম্পূর্ণরূপে একটা অবাস্তব চিন্তা আমি বলবো। হ্যাঁ, আমি 30-40 বছর বাইরে থেকে আমি ওখানে যে কোনো কিছু চেঞ্জ করার মতো পজিশন পাবো, এটা সম্ভবত এটা বাস্তবসম্মত নয়। তবে আপনি যদি পাশের দেশ ইন্ডিয়ার কথা বলেন, পাকিস্তান বলেন, আমাদের অনেক কলিগদের আমরা বিভিন্ন দেশ থেকে আসছে দেখি, আফ্রিকা থেকে আসে, তারা একটা জীবনের একটা পর্যায়ে যে দেশে ফিরে যায়, ইভেন ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে, এবং তারা ওখানে যে তাদের যে এই যে অভিজ্ঞতাটা সেটা কাজে লাগিয়ে দেশে কিছু করার চেষ্টা করে। আমাদের তো অনেক বেশি, আমরা একটা আমার মনে হয় বাংলাদেশিরা যেখানেই যাক অন্তরে তাদের বাংলাদেশি রয়ে গেছে। তো আমরা সবসময় চাই যে দেশটা যেন আরো উপরে ওঠে, এবং যদি কখনো সম্ভব হয় আমাদের যেই অভিজ্ঞতা এবং যেই ভালো জিনিসগুলো আমরা আমেরিকায় এসে শিখেছি সেগুলি যেন বাংলাদেশে বাস্তবায়ন হয়, সেই চেষ্টা করার একটা অভিলাষ থাকেই। আমরা তো চেষ্টা করি, আমাদের সম্ভবত আমাদের আত্মীয়-স্বজনরা যে সময় হসপিটালে যায় তখন আমরা যে পরিবেশ দেখি খুবই ফ্রাস্ট্রেটেড লাগে যে আমরা কিছু করতে পারছি না। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যেটা বললেন, আপনি নিশ্চয়ই জানেন একটা বড় ব্যাপার হলো বাংলাদেশে পেশেন্টদের যে ওনারশিপ, এটা নাই। হ্যাঁ, এখানে আপনি যেখানে আসবেন, এটা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যারা বা হসপিটাল মেডিসিন, তারা কিন্তু পেশেন্টদের ওনারশিপটা নেয়, দায়িত্বটা নেয়। ওনারশিপ মানে পয়সার দিক দিয়ে না, বাট সম্পূর্ণ রেসপন্সিবিলিটিটা একজনের কাছে আসে এবং সে কোঅর্ডিনেট করে পুরো ট্রিটমেন্টটা। একজন হার্টের স্পেশালিস্ট সে কখনোই তার রোগীর ডায়াবেটিস চিকিৎসা করায় না, বা একটা সেলুলাইটিস হয়েছে বা একটা স্ট্রোক হয়েছে সেটার ইয়েতে যায় না, সে তার পোর্শনটুকু ট্রিটমেন্ট করে। একজন নিউরোলজিস্ট তার পোর্শনটুকু ট্রিটমেন্ট করে, কিন্তু যেটা প্রাইমারি কেয়ার সেই সবগুলোকে ইন্টিগ্রেট করে। এই জিনিসটা বাংলাদেশে হওয়া খুবই জরুরি। এবং সঙ্গে যেটা খুব ফ্রাস্ট্রেটিং লাগে, আপনি পেপার টেপার খুললেই দেখতে পাবেন ডাক্তারদের সম্বন্ধে অনেক অভিযোগ আছে, তারা যে কত কাজ করেন সেটা কিন্তু সেভাবে আসে না, এবং এটাই সারা পৃথিবীরই নিয়ম। আপনি ভালো কাজগুলো ঠিক মতো প্রকাশ হবে না, আপনি একটা দুইটা জীবনে যে ভুলটা করবেন সেটাই সামনে আসে। তো সেই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য এই দেশে আপনি যেটা জানেন যে অ্যাকাউন্টেবিলিটি, প্রত্যেকটা রোগের প্রত্যেকটা স্টেপের, সেই জিনিসগুলো মানে বাংলাদেশে এস্টাবলিশ করা উচিত। একটা ডাক্তারের ভুল হতেই পারে, ভুল মানে সে ক্রিমিনাল অফেন্সে পড়বে না, কিন্তু তার ভুলের জন্য তার একটা পানিশমেন্ট বা কারেকশন দরকার, যেটা এই দেশে করে তো ফাইন্যান্সিয়াল পেনাল্টি হয়, অনেকের লাইসেন্স চলে যায়, যার জন্য আমরা সারাক্ষণ আমরা একটা চিন্তার মধ্যে থাকি, নট অনলি সার্ভিং দ্য পিপল, আমরা সবসময় চিন্তা করি আমার প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা অর্ডার, প্রত্যেকটা মেডিকেশন, এটার রেসপন্সিবিলিটি আমার, এখানে ভুল হলে আমাকে জবাবদিহিতা করতে হবে। সেই জিনিসটা বাংলাদেশে ভীষণ রকমের অভাব। জি হ্যাঁ, সেটা আমরাও দেখতে পাই এটার অভাব। এবং আপনি বলছিলেন কথায় কথায় যে ভালো যারা করছে, এমন নয় যে আমাদের দেশে ডাক্তাররা ভালো করছেন না, ভালো আছেন অবশ্যই। যারা বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে গেছেন এবং নিয়মিতই কাজ করে চলেছেন বাংলাদেশে, তারা অবশ্যই ভালো করছেন। সেই সাথে আমার মনে হয় স্বাস্থ্য খাতে যে আমাদের যে নিয়ম কানুনগুলো চলে আসছে, বিশেষ করে আমরা এদেশে আমরা যেটা পাচ্ছি, প্রথমে আমরা যদি কখনো আমাদের জরুরি অবস্থার সৃষ্টি হচ্ছে, আমরা হাসপাতালে যাচ্ছি, গেলে আমাদেরকে কিন্তু কেউ ফিরিয়ে দিচ্ছে না, আমাদের চিকিৎসাটা হচ্ছে। আমাদের ইন্স্যুরেন্স থাকুক আর না থাকুক, আমাদের ফিনান্সিয়াল সলভেন্সি থাকুক আর না থাকুক, কিন্তু আমরা চিকিৎসাটা পাচ্ছি। বাংলাদেশে আপনি যেমন আমার মার কথা বলবো আমি, আমার মা স্ট্রোক করেছিলেন যেহেতু ওনার কিডনিতে ডায়ালিসিস চলছিল, ঠিক সেই অবস্থায়। তো
তার সেই স্ট্রোক করা অবস্থাতে কিন্তু তারা তাকে জরুরি ইউনিটে নিয়ে যায়নি, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে নিয়ে যায়নি। কেন? তারা ওয়েট করছে পয়সাটা কখন জমা দেওয়া হবে, কখন আপনার 1,00,000 টাকা বা 2,00,000 টাকা জমা দেওয়া হবে, তারপর তাকে নেওয়া হবে। এই যে সময়ের যে সমস্যাটা, এই সময়টুকুর মধ্যে পয়সাটা পৌঁছে যাওয়া পর্যন্ত একজন রোগী মারা যায়। আমার মাও ঠিক সেইভাবেই মারা গেছেন। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি আপনার অভিজ্ঞতা বাংলাদেশ এবং আমেরিকা দুইটা মিলিয়েই বললেন যে মানে একটা লেভেলে টাইম ইজ নট অনলি মানি, টাইম ইজ এভরিথিং। আপনি যেটা স্ট্রোক বললেন, স্ট্রোকের কিছু নির্দিষ্ট ট্রিটমেন্ট আছে যেটা একটা উইদিন সার্টেন আওয়ার্স এর মধ্যে ওই কাজগুলো করতে হবে। এবং এখানে যেটা বলে ডোর টু হসপিটাল বেড, ডোর টু হসপিটাল অপারেশন থিয়েটার, ডোর টু দ্য ক্যাট স্ক্যান, এমআরআই, এইভাবে বলে হার্টের রোগী, স্ট্রোক, এগুলি সেগুলি যদি আপনি এখন পয়সা কালেক্ট করার জন্য, এবং অনেক সময় আমি দেখি বা আমরা পেপারে দেখি বা আমরা আত্মীয় স্বজনের কাছে শুনি, পেশেন্ট যখন খুব সিক হয়ে যায় তারা অ্যাম্বুলেন্স নিয়ে এই হসপিটাল সেই হসপিটাল এইভাবে তারা ঘুরতে থাকে। এখানে আমি আপনাকে প্রথমে বললাম যে ওনারশিপের একটা ব্যাপার আছে। এখানে আপনি যে কোনো হসপিটালে যাবেন, ইনিশিয়াল বেসিক ট্রিটমেন্ট আপনাকে হসপিটালকে দিতেই হবে, না দিলে সেই হসপিটাল আর হসপিটাল থাকবে না এই আমেরিকায়। বাংলাদেশে সেটা করা উচিত। নো ম্যাটার হোয়াট, সিক হলে তার ইনিশিয়াল ট্রিটমেন্ট দিতে হবে। এই ইনিশিয়াল ট্রিটমেন্ট গুলো এই দেশের সব ডাক্তাররা পারে, এটাই হলো মুশকিল। এখানে আইসিইউর ম্যানেজমেন্ট সব ডাক্তাররা হসপিটালে পারে, এরা স্ট্রোকের ম্যানেজমেন্ট, ইনিশিয়াল ট্রিটমেন্ট সবাই পারে। আমরা সবকিছু কিন্তু ইনিশিয়ালটা করে দিই, তারপরে আমরা স্পেশালিটিদের ডাকি। তখন তারা এসে তাদের সাজেশন দেন, তারা তাদের আরো কিছু থাকে কিনা। এই 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 ট্রিটমেন্টের পুরো কনসেপ্টটাই বাংলাদেশে অ্যাবসেন্ট আছে। আর আমি আসলে খুব বড় ধরনের একটা চেঞ্জ দরকার এই মেডিকেল ইয়েতে, না হলে যেইভাবে টাকা পয়সার জন্য মানুষকে দৌড়াতে হয়, তো মানুষ তো আর বাঁচতেই পারবে না, এত এক্সপেন্সিভ। আর কয়জন মানুষ তখন চিকিৎসা পাবে? তো এটার কিছু একটা হওয়া উচিত। যতটুকু জানি যে আপনার স্ত্রীও একজন চিকিৎসক এবং আপনার ছেলেও বোধহয় চিকিৎসাবিদ্যায় পড়ালেখা করছেন, তাই না? এবং আপনারা ক্লিনিক আছে আপনাদের, সেটিও আপনারা পরিচালনা করেন। তো দুজনে কি একই হসপিটালে কাজ করেন এবং তারপর একই ক্লিনিকে? বেসিক্যালি আমার ওয়াইফ হসপিটালে কাজ করে না, ও শুরু আচ্ছা। থেকেই তার এই অফিসটা, প্রাইভেট অফিস যেটা, সেখানে কাজ করে। ওরও যে বাংলাদেশের অনেক বাঙালিরা এখানে আছে, তো তাদের যে স্পেশালি মহিলা রোগীরা, তারা মহিলা ডাক্তারদের কাছে অনেক বেশি কমফোর্টেবল। তো সেটা তাদের সেই পেশেন্ট গুলোকেই সে চিকিৎসা টেক কেয়ার করে। আমাদের প্রায় 25-30 বছর আপনি বললেন, তো এখানে 2-3 জেনারেশন, হয়তো আমার ওয়াইফ কোনো পেশেন্টকে শুরু করছে, তার বাচ্চা হয়েছে, তার বিয়ে হয়ে গেছে এবং তারাও তাদের বাচ্চা নিয়ে আসছে, যেটা একটা বড় ধরনের একটা ব্লেসিং। আর আমি হসপিটালে কাজ করি এবং কিছুটা সময় আমি ক্লিনিকে দেই, পুরোপুরি না। আচ্ছা, তো এটা খুবই ব্যক্তিগত বিষয়। যদিও জানি আমি আপনারা একজন ডাক্তারের জন্য নির্দিষ্ট কয়েকটি ঘন্টা কাজ করতে হয়। যে দুজনই চিকিৎসক, দুজনেই ব্যস্ত। তাহলে ব্যক্তিগত সময়, পারিবারিক সময় এবং নিজস্ব কিছু মুহূর্ত, সেই মুহূর্তগুলো পান কিনা? বা কখনো কি নাটক দেখতে যাওয়া হয় ব্রডওয়েতে? আপনারা এই সময়গুলো কি বের করতে পারেন? তারপরেও আপনি আবার একটা অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন, সেটির জন্যও আপনাকে অনেক সময় দিতে হয়। আপনি ওয়েব নিয়ে করেন, সেটার জন্য সময়ের প্রয়োজন হয়। তো এত ব্যস্ততার মাঝে ব্যক্তিগত জীবনটা কতটা বাধাগ্রস্ত হয় বা একটু বেশি? এটা আসলে টাইম ম্যানেজমেন্ট তো সবকিছুতেই একটা ফ্যাক্টর, তাই না? আপনাকে টাইম ম্যানেজমেন্টটা করতে হবে এবং শিখতে হবে, এবং সেটাও একটা কাইন্ড অফ আর্ট। আর প্রফেশনে আপনি যত বেশি দিন কাজ করবেন, যত লিঙ্গারিং হবে, আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, কিন্তু তার মাঝে দিয়েও তো আমাদের পারিবারিক সময়টা বের করে আনতে হয়। সেটা আমরা চেষ্টা করি,
এখন আপনি ঠিকই বললেন, বাচ্চাদের নিয়ে আমরা অনেক সময় মুভি দেখতে যাই, সেখানে হয়তো দেখা গেল আমার ওয়াইফের কাছে ফোন আসছে, যে কোনো একটা পেশেন্টে ফোন করছে যে আমার এটা কি করবো সেটা, কিছু ইন্টারাপশন হয়, বাট ডাক্তারদের জীবন তো এইভাবেই চলতে হয়। জি, আপনার কিছুদিন আগে আমরা প্যান্ডামিকের মধ্যে দিয়ে, এখনো আমরা আছি এটার মধ্যে, কিন্তু যে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল সেটি আমাদের বাংলাদেশ মানে সারা বিশ্ব জুড়েই হয়েছে, কিন্তু আপনি এদেশে আপনি সেটার মুখোমুখি হয়েছেন। আপনার কাছ থেকে আপনার সবচেয়ে একটা অভিজ্ঞতার কথা আমি জানতে চাই। এই এই পরিস্থিতিতে আপনি কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন যেটা আপনার সারা জীবন মনে থাকবে, বা আপনি এটা খুব সুন্দরভাবে সমাধান করেছেন সমস্যাটি? আসলে প্যান্ডেমিকের যে সময়টা, এটা তো আপনার আমাদের সবার জন্য একটা নাইটমেয়ার। সো মেজরিটি মানুষ সে সময় ঘরে ছিল, বের হতো না, কিন্তু আমাকে বের হতে হতো। হ্যাঁ, আমাদের অফিসও বন্ধ ছিল, ও টেলিফোনে আমরা টেলিমেডিসিন, যেটা এটা তো এখন অনেক আপডেট হয়েছে, হ্যাঁ, তো টেলিভিজিট সেটা চলতো, কিন্তু আমাকে হসপিটালে যাওয়া লাগতো এভরিডে। আমি যে সময় সকালবেলা ড্রাইভ করে যেতাম বা আসতাম, আমি রাস্তাঘাটে কোনো গাড়ি টাড়ি দেখতাম না। এই জামাইকা আমাদের যেখানে অফিস আছে, মাঝে মাঝে আমি কাজ থেকে ফেরার পথে অফিসটা একটু ঢুমেরে আসতাম যে কি অবস্থা। তো ওই আপনি যে বিজি এরিয়া, আপনার ওই জামাইকা সাগর রেস্টুরেন্টের পাশে বা ওই জায়গাটা, অনেক লোক আপনি এখন দেখবেন দাঁড়িয়ে আছে। ওই টাইমটা সবগুলো দোকান বন্ধ, একটা লোকও নাই রাস্তায়, মানে কেমন যেন একটা গা ছমছমে ভাব। আমি হসপিটালে যাইতাম, অনেক দিন লাগতো ঢোকার সময়, বের হওয়ার সময়। পিছন দিকে পার্কিং গ্যারেজের কাছে ২টা না ৩টা ওই যে আপনার ফ্রিজিং যে ভ্যান গুলা ছিল ডেড বডি রাখার জন্য, তখন কোভিডে পেশেন্টরা প্রতিনিয়ত মারা যেত, এবং সঙ্গে সঙ্গে তাদের দাফন কাফন বা ডিসপোজাল যেটা বলেন যে এটা, সেটাও ঠিক মতো হতো না, অনেকটা সময় লাগতো। তো ওই ভ্যানগুলো থাকতো, ওর পাশ দিয়ে আমাদের হেঁটে যাওয়া লাগতো, মানে খুব ভয়ঙ্কর ব্যাপার ছিল। আর কাজ করতে যেয়ে অনেক সময় বসে আছি যে এভরি 10-15 মিনিট হসপিটালে যে ওই যে ইমার্জেন্সি যে কোড ব্লু বলে বা এইগুলি, এভরি 10-15 মিনিটস ওটা হচ্ছে, চারদিকে সারাক্ষণ আপনার অ্যাম্বুলেন্সের সাইরেন, অ্যাজ এ হোল, মানে বিশাল একটা, মানে আমি প্রত্যেকদিন ভাবতাম আমি কি কালকে এখানে আসতে পারবো, কালকের দিনটা কেমন হবে। প্রতিদিনই কিছু না কিছু নতুন একটা বিষয় আসছে। আমরা অনেক রকমের ভাইরাসের কথা শুনছি, যেটা আগে কখনোই শুনিনি। এখন মানে এখন আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আরো কিছু নতুন ভাইরাস আসছে। সেটি আপনার আ আম আমরা এর মধ্যে নাম শুনেছি। চিকিৎসা চলছে বিভিন্ন দেশের মধ্যে চলছে। নাইল ভাইরাস, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, ডেঙ্গু। প্রতিদিন আমরা এগুলোকে কখনো মানে নিত্য নতুন একেকটা ভাইরাসের মুখোমুখি হচ্ছি, এবং আগে যেমন আমরা শুনতাম ম্যালেরিয়া, টাইফয়েড, যেটা আপনার সবসময় আমাদেরকে আতঙ্কিত করতো একটা সময়, এবং এখান থেকে যাওয়ার সময় টিকা নিয়ে যেতে হতো। এখন বোধহয় ম্যালেরিয়াটা চলে গেছে, এখন ডেঙ্গু। তো একজন ডাক্তার হিসেবে আমি যতটুকু জানি যে আপনি বাংলাদেশের স্বাস্থ্যকর্মীদেরকে এই বিষয়গুলো নিয়ে আপনি একটু ওয়েবনিয়ার করছেন, তাদেরকে আপনি জ্ঞান দেবার চেষ্টা করছেন বা জানানোর, শেখানোর চেষ্টা করছেন। সেটা কি আপনার দেশের প্রতি ভালোবাসা এবং আপনার অভিজ্ঞতা দুটো মিলিয়েই? থ্যাংক ইউ, আপনি যে কথাগুলো বললেন। হ্যাঁ, বাংলাদেশের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি, যে কারণ আমি তো বলবো এক্সটেন্সিভ, অনেক ব্লেসড যে পৃথিবীর সবচেয়ে টপ হসপিটালে এবং সবচেয়ে বড় যে হেলথ সিস্টেম, সেখানে আমরা কাজ করছি। সো আমাদের তো, আপনিও জানেন, আমাদেরও সবসময় প্রতিনিয়ত ট্রেনিং নিতে হয় প্রত্যেকটা জিনিসে। এই কোভিডের সময়, যে সময় মনে আছে, এই যে আমরা যে গাউনগুলো, ডাউন ডফিং এর যে ব্যাপারগুলো ছিল, হ্যাঁ, ইভেন N95, এগুলি বাংলাদেশের ডাক্তারদের কোনো রকমের আইডিয়াই ছিল না। হ্যাঁ, তো সেই জিনিসগুলো আমরা আমরা ইভেন BMNA থেকে, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা থেকে, আমরা ফুল সেট যে ড্রেসগুলো বেশ কয়েকটা হসপিটালে আমরা, মানে খুব বেশি পারিনি, যতটুকু পারি, এবং মেইনলি ঢাকা মেডিকেল সহ আরো কিছু কিছু হসপিটালে পাঠিয়েছিলাম, যে সময় তাদের এগুলি সম্বন্ধে কোনো আইডিয়া নাই। N95 মাস্কটা কি, বা যে গাউনগুলো যেভাবে পরে, সেগুলো কিভাবে পড়তে হয়, এগুলি তারা জানতোই না। এগুলি আমরা পাঠিয়েছিলাম জাস্ট তাদেরকে
প্রিপেয়ার করার জন্য। তোমরা দেখো যে এই এই জিনিসগুলো নিয়েই পরে যে সময় বাংলাদেশে হিট করবে তখন তাদেরকে ফেস করতে হবে। তো সেটা হয়েছে। তো আপনি যেটা বললেন, পৃথিবী এখন অনেক কিছুতে ডেভেলপ হয়েছে। এই ডেভেলপমেন্টে আপনি দেখছেন যে এই যে মানে অনেক ন্যাচারাল যে ওয়ার্মিং বলেন, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আপনি এখানেই দেখেন, আমরা গত কয়েক বছর ধরে নিউ ইয়র্কে যে ধরনের স্নো পড়তো, এখন কিন্তু সেটা আর হয় না। সো ডেভেলপমেন্ট বলেন, মানুষের মাইগ্রেশন সারা পৃথিবীতে মানে এমন, এই যে আমরা নিউ ইয়র্কে কাজ করি কুইন্স হসপিটালে, হসপিটালে আমি আমার জুনিয়রদের বলি যে সবসময় রেডি থাকবা, পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কেউ সরাসরি জেএফকে থেকে এই হসপিটালে আসতে পারে, যে কোনো ধরনের রোগী, যে কোনো ধরনের রোগ তুমি ফেস করতে পারো। এটা আমেরিকায় প্রিভ্যালেন্স কি না সেটা ডাজন্ট ম্যাটার, বাট আমাদেরকে প্রিপেয়ার থাকতে হবে যে কোনো ধরনের রোগের জন্য। এই যে ওয়াল, প্রতিনিয়তই আপনাদেরকে তো এইসব বিষয়ে স্টাডি করতে হয়, কারণ নিত্য নতুন রাইট। কেস আপনি আসছে। বললেন ম্যালেরিয়া নাই, কিন্তু আমি কিছু গত সপ্তাহে বাংলাদেশ থেকে এক পেশেন্ট আসছে ম্যালেরিয়া নিয়ে। তো এটা আপনার টাইফয়েড চলে আসছে, আফ্রিকা থেকে পেশেন্টরা আসছে। আমাদেরকে ডেঙ্গু ফিভারের যেটা আমেরিকা নাই, সেই পেশেন্টগুলো আমরা হসপিটালে পাচ্ছি, কারণ সরাসরি বাংলাদেশ থেকে আসছে, এসে 2-3 দিনের মধ্যেই হয়তো এইগুলি নিয়ে হসপিটালে ভর্তি হচ্ছে। তো সবকিছুই আমরা প্রিপেয়ার থাকি। বাংলাদেশেরও উচিত যে এই এই ধরনের প্রিপেয়ারনেসটা, হ্যাঁ, আমরা সবসময় যে একটা, এবং টাইম টু টাইম কিছু স্টাডি থাকে, ওয়ার্ল্ড ওয়াইড স্টাডি হয় যে এই টাইমটা এই ধরনের ডিজিজ প্রিভ্যালেন্স বাড়বে একটা সার্টেন এরিয়াতে। তো সেটা হলে সেই এলাকার ডাক্তাররা যেন রেডি থাকে কিভাবে এটাকে ফেস করা যায়। আমরা তো এখন অনেক লোক বাইরে থাকি, এবং আমরা প্রত্যেক বছর না হলে 1-2 বছর পর পর দেশে যাই, আমরা নিজেরা যাই, বাচ্চাদের নিয়ে যাই। তো যাওয়ার সময় আপনি আপনি নিজেই জানেন যে কোন কোন ডিজিজ গুলো বাংলাদেশে হয় বেশি, এই ম্যালেরিয়া, টাইফয়েড, কলেরা, ডায়রিয়া, ডেঙ্গু ফিভার, এগুলি সম্বন্ধে আপনি একটা বেসিক কিছু প্রিকশন নেওয়ার জন্য কি কি করতে হবে সেটা এখান থেকে চিন্তা করে যাওয়া উচিত। ম্যালেরিয়ার কিছু প্রোফাইল্যাক্টিক ট্রিটমেন্ট আছে, সেগুলি ট্রাভেল করার 1 সপ্তাহ আগে থেকে শুরু করে, 1-2 সপ্তাহ আগে থেকে শুরু করে পুরো সময়টা ওখানে খেতে হয়, তারপরে আসার পরেও কিছুদিন খাওয়া লাগে। হেপাটাইটিস যেটা, সেটারও ভ্যাকসিন আছে, সেটা নেওয়া উচিত। বাংলাদেশে যে সময় আপনি যাবেন, একটু চিন্তা করলেই আপনি মসকিটো রিপেলেন্ট যেগুলি আছে সেগুলি এখান থেকে নিয়ে যেতে পারেন। অনেক ধরনের ব্যান্ড আছে, ওয়াচের মতো আছে, যেগুলি মসকিটো রিপেলেন্ট হিসেবে কাজ করে, সেটা নিয়ে যেতে পারেন। আপনি ফিল্টার নিয়ে যেতে পারেন, পানি ফুটিয়ে খাওয়ার ব্যবস্থা করতে পারেন। দেশে দেশে যে সময় ঘুরবেন ওই জায়গাগুলো অ্যাভয়েড করা উচিত যেখানে ম্যালেরিয়া বা এইসব এর প্রকোপ বেশি। মশারি টাঙানো বলেন, ফুল স্লিভ জামা পরে ঘুরে বেড়ানো, এগুলি এগুলি একটু আপনাকে চিন্তা করতে হবে, কারণ যদি আপনি সিক হন তখন তো আপনি পুরো ফ্যামিলি তখন বিপদে পড়বে। এবং আপনি যখন বিদেশ থেকে, প্রবাস থেকে দেশে যাবেন, আপনি না দেশি না প্রবাসী, ওইখানে আপনি একটা মানে ট্রানজিটের মধ্যে থাকবেন। আপনি তখন চিন্তা করবেন কখন আমি যে দেশ থেকে গিয়েছি সেখানে ফিরে আসবো। তো একটু চিন্তা করলে 2-3 সপ্তাহ 1 মাসের জন্য যাই, আমরা চিন্তা করলে এগুলি থেকে আমরা দূরে থাকতে পারবো। একটা রাজনৈতিক প্রশ্ন, আপনি যেহেতু ডাক্তার, এই পেশাতেই আছেন, এটা আপনাদের জন্য অনেক জরুরি, এটা আমাদের জন্যও অনেক জানার আছে, জানার বিষয় আছে। অ্যাবর্শনের যে বিষয়টা, এটি এখন একটা রাজনৈতিক ইস্যু হয়ে গেছে। তো রিপাবলিকানরা একটা বলছেন, ডেমোক্রেটিকরা একটা বলছেন, কিন্তু আপনাদের একজন চিকিৎসক হিসেবে আমি জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন একটা মেয়ে যখন আসেন, একজন নারী যখন আসেন যিনি গর্ভবতী, যেটা ভুলের কারণে হয়েছে, এবং তিনি প্রথাগতভাবে বাচ্চা রাখতে চাচ্ছেন না, তার সামাজিক একটা অবশ্যই এখানে একটা বিশাল একটা ব্যাপার আছে দৃষ্টিকোণের দিক থেকে যদি আপনি দেখেন, এবং কোনো কারণে তার পক্ষে সম্ভব না একটা শিশুকে এই পৃথিবীতে এনে তাকে সুস্থ একটা জীবনযাপন, স্বাভাবিক একটা জীবন দেয়ার। তো সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের উপদেশ দেন, এবং আপনার মতামত একটু জানতে চাই আমি, কি হওয়া উচিত?
পলিটিক্যাল বিষয় তো পলিটিশিয়ানরাই নিবে, কিন্তু ডাক্তার হিসেবে আমাদের যেটা আছে যে থেরাপিউটিক না কি কারণে আমরা করছি, হ্যাঁ, যেগুলি লাইফ সেভিং কন্ডিশন যেগুলি থাকে সেগুলো তো আমাদের করতেই হবে। এর বাইরে আপনি যেটা বললেন সেখানে আসলে আমরা তো ডিরেক্টলি এভাবে বলতে পারি না। এখানে আমাদের যেভাবে আমাদের ট্রেনিং দেওয়া হয়, আমাদের যে প্রোটোকল আছে, সেখানে একজন অ্যাডাল্ট সে তার ডিসিশন সেই নিবে। আমি রিস্ক বেনিফিট সবগুলো এক্সপ্লেইন করতে পারি, বাট যে কোনো ডিসিশন পেশেন্ট নিজেই নিবে। তো পেশেন্টের অটোনমি বলেন, সেটা আমাদের রেসপেক্ট করতেই হবে। ইভেন একটা ডাইং পেশেন্ট অনেক সময় বলে যে তারা কোনো সাপোর্ট চায় না, আমাকে সে সময় অনার করতে হয় তাকে। তো এখানে কোনো দ্বিমত নাই, কিন্তু আমার যে ফিজিশিয়ান এবং আমি বলবো সামাজিক অবস্থান থেকে বলবো সবার একটু কেয়ারফুল হওয়া উচিত। হ্যাঁ, যখন আপনি মানে একটু কেয়ারফুল হলেই, এখন একটা ইয়াং কাপল সে যদি চিন্তা করে সে এখনো রেডি না মা হওয়ার জন্য, তো আপনি সেইভাবে প্রিকশন নেন, হ্যাঁ, তাহলে তো অসুবিধাটা হয় না। আর অনেক ইয়াং কাপলরা আছে, তারা প্রথমে হয়তো মা হতে চান না, তারা অ্যাবর্শন বা এগুলি যে সময় করতে চায়, প্রত্যেকটা অ্যাবর্শন বা এই ধরনের কোনো স্টেপ তার পরবর্তী যেই প্রেগন্যান্সির সময় তাকে একটা কমপ্লিকেশনের দিকে নিয়ে যেতে পারে। তো দেখা গেল প্রথম দিকে চান না, আর যে সময় সে চান সেই সময় হয়তো তার ডিফিকাল্টি ফেস করা লাগতে পারে। আর এই জিনিসগুলো চিন্তা করা উচিত। খুব ইজিলি তো আমরা অনেক কিছু এখন প্রিভেন্ট করতে পারি। তো ওই মানে কিছু হওয়ার আগেই যদি চিন্তাটা হয়, তাহলে আমরা অনেক প্রবলেমই আমরা অ্যাভয়েড করতে পারি। আর বটম লাইন হলো পেশেন্ট 18 বছরের উপর যারা, তারা তাদের ডিসিশনকে আমাদের অনার করতে হবে। 18 বছরের নিচে কিন্তু প্রেগনেন্ট, তাকেও আমার অনার করতে হবে। যে মাইনর কিন্তু প্রেগনেন্ট, তার কিন্তু একটা ইটা দেওয়া আছে যে সে তার অধিকার, রাইটটা দেয়া দেওয়া আছে, তার প্যারেন্টস এর বাইরে যেয়ে সে তার ডিসিশন নিতে পারবে। চমৎকার কথা শুনলাম আপনার কাছ থেকে। আমরা অনেক ব্যস্ত সময় আপনার, তারপরেও আপনি একটা বিশেষ একটা অর্গানাইজেশনের সাথে জড়িত আছেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা। তো এটির সৃষ্টিটা কেন হয়েছিল, কোন ভাবনা থেকে, এবং কি ধরনের আপনি এখন জেনারেল সেক্রেটারি হিসেবে কাজ করছেন আগামী 2 বছরের জন্য আপনার কাজ। তো এটা কনভেনশনটা কবে হতে যাচ্ছে, এবং আপনারা আসলে কি ধরনের কাজ করেন, এটা থেকে কারা উপকৃত হচ্ছে, বা আপনাদের ভিশনটা কি? যে কোনো অর্গানাইজেশনেরই তো একটা টার্গেটই থাকে। তো এটা 1981 এ যে সময় শুরু হয়, সেই সময় আমাদের বাংলাদেশি ডক্টরদের সংখ্যা অনেক কম ছিল। তো কিন্তু তারা আমাদের যারা সিনিয়র, তাদের একটা ফোরসাইট ছিল যে ইভেনচুয়ালি এই অর্গানাইজেশনটা বড় হবে এবং আমাদের কিছু কাজ তো নিজেদের মধ্যে থাকতে হবে। আপনি যে কোনো অর্গানাইজেশনেরই মেইন যে বেসিক, যেমন আমরা যেহেতু এটা প্রফেশনাল অর্গানাইজেশন, আমাদের এডুকেশনাল, সায়েন্টিফিক, কালচারাল অ্যান্ড চ্যারিটেবল, এগুলি মেইন যেই ফোকাস পয়েন্ট সেগুলি তো আমাদের আছে। সো এডুকেশনাল কিভাবে করবেন, আমাদের নিজেদের যে একটা নেটওয়ার্কিং, এখানে আপনি বড় একটা ব্যাপার জানেন যে কোনো জবে যান, যে কোনো একটা ইনস্টিটিউটে ঢুকতে চান, লেটার অফ রেকমেন্ডেশন লাগে, আপনার পরিচিত লোক লাগে। সেই নেটওয়ার্কিংটা আমরা ইজিলি এটা এই অর্গানাইজেশনের মধ্যে করতে পারি। আগে হয়তো 20-30 জনের মেম্বারশিপ ছিল, এখন আমাদের মেম্বারই আছে 1000-এর উপর, এবং লাইসেন্স ফিজিশিয়ান আমেরিকায় সম্ভবত 2,500 থেকে 3,000 ডাক্তার অলরেডি কাজ করতেছে। আপনি চিন্তা করেন, এদের সবাইকে যদি আমরা একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের নিজেদের এডুকেশনাল, আমাদের যারা দেশ থেকে প্রতিনিয়ত প্রত্যেক বছর 40 থেকে 50 জন নতুন নতুন ডাক্তার এখানে জয়েন করছে তাদের এই সিস্টেমে, তাদেরকে আমরা ট্রেনিং এ হেল্প করতেছি, তাদের নেটওয়ার্কিং এ হেল্প করছি, তাদের অনেকের জব প্লেসমেন্টে হেল্প করছি, যে কোনো ধরনের সাপোর্টে আমরা এখানে হেল্প করছি। কারণ তারা বাংলাদেশ থেকে আসে, আমিও এক সময় এসেছিলাম। বাংলাদেশের সিস্টেম আর এই দেশের সিস্টেম ডিফারেন্ট, কিন্তু জাস্ট একটু তাদেরকে আপডেট করা, একটু তাদেরকে ইনকর্পোরেট করা, এই কাজগুলো করছি। সঙ্গে যেহেতু আমরাও বড় হয়ে গেছি, আমাদেরও ছেলে মেয়েরা আসছে, তাদেরও এডুকেশনে হেল্প করছে। আমাদের এখন অনেক ছেলে মেয়েরাই আমাদের কাছেই আসে
হয়তো হাই স্কুলের একটা ছেলে বা মেয়ে আমাদের সঙ্গে ভলান্টিয়ার জব করতে আসছে, তার রিসার্চ করতে আসছে, তাদের পাবলিকেশনগুলো করতে আসছে। এগুলি নিয়ে যে সময় এই কর্নেল বলেন, হার্ভার্ড বলেন, কলাম্বিয়াতে যায়, সেখানেও কিন্তু তারা দেখছে যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কি কি কাজ করছে। ওরাও কিন্তু এই জিনিসটাকে খুব খুব বেশি রকমের অনার করে, যে প্রত্যেকটা দেশটাই তো সারা পৃথিবীর দেশ, তাই না? বিভিন্ন পকেট থেকে এই দেশে লোকজন আসছে এবং তারাও একটা দেখতে চায় যে বাংলাদেশি গ্রুপ বা এই গ্রুপটা তারা তাদের দেশের জন্য, তাদের কমিউনিটির জন্য কতটুকু কাজ করছে। তো কালচারাল ইভেন্ট গুলো আমরা করি আমাদের নিজেদের একটা রিক্রিয়েশনের জন্য, আমাদের ফ্যামিলি যারা আছে সবার সঙ্গে একটা ইন্টারকানেকশনের জন্য। আর যে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে আমরা দেশে হোক, বাংলাদেশে হোক, আমেরিকায় হোক, যে চ্যারিটি ওয়ার্ক করার চেষ্টা করি। যেমন রিসেন্টলি আমরা বাংলাদেশে হসপিটালগুলো, স্পেশালি ঢাকা মেডিকেল, চিটাং মেডিকেল, সলিমুল্লাহ, আরেকটা কি ময়মনসিংহ মেডিকেল কলেজ, এই কয়টাতে আমরা কিছু পোর্টেবল যে মেশিন, যেগুলি এখানে এখন স্ট্যান্ডার্ড অফ কেয়ার হয়ে গেছে, যে ছোট ছোট সোনোগ্রাম, ছোট ছোট ইকোকার্ডিওগ্রামের মেশিন নিয়ে আমরা বেড সাইডে পেশেন্টকে দেখে আমরা সঙ্গে সঙ্গে তার ডায়াগনোসিসটা বলতেছি। অফিসিয়ালি এই কাজগুলো করতে গেলে 2 দিন 3 দিন পর রিপোর্ট আসতো, আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট গুলো এখানে করছি। সেই জিনিসগুলো আমরা ডোনেট করেছি, খুব অল্প করে হলো ডোনেট, এবং ট্রিটমেন্ট এগুলি করা হয়েছে। বিএমএনএ বেশ কয়েক বছর আগে বরিশালের কোনো একটা জায়গায় একটা সাইক্লোন সেন্টার আমরা ওই আমলে করে দিয়েছিলাম, সেটা সম্ভবত এখন স্কুল অ্যান্ড সাইক্লোন সেন্টার দুইটা হিসেবে কাজ করছে। বিভিন্ন হসপিটালে অনেক সময় ওরা বা বিভিন্ন আরো অনেক ইয়ে থেকে ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করে, সম্ভব হলে আমরা চেষ্টা করি তাদেরকে হেল্প করার। আমেরিকার মধ্যেও সিডর বা বিভিন্ন ইয়েতে আমরা চেষ্টা করেছি বিএমএনএ থেকে হেল্প করার, কখনো কালেকটিভলি, কখনো ইন্ডিভিজুয়ালি। আচ্ছা, খুব চমৎকার কথা শুনলাম, না জানা তথ্য, অনেক কিছুই হয়তো আমরা জানি না। আরেকটি বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম, প্রশ্নটা ঠিক এই মুহূর্তে মাথায় আসলো। যেহেতু আপনারা এখানে একটা অর্গানাইজেশন হিসেবে কাজ করছেন, আপনাদের বাঙালি ডাক্তার যারা, বাংলাদেশি ডাক্তার যারা, তারা নর্থ আমেরিকাতে কাজ করছেন, তাদের এই অ্যাসোসিয়েশনটা, এবং আপনারা দেশ থেকে পড়ালেখা করে এসছেন, তাই না? মানে এরকম অনেকেই আছেন দেশ থেকে পড়ালেখা করে এসছেন। আপনারা নিশ্চয়ই এই যে এই তফাৎটা বুঝতে পারেন আমাদের দেশের যে এডুকেশন সিস্টেমটা এবং এখানকার সিস্টেমটা, এটা বুঝতে পেরেই বাংলাদেশেও আপনাদের মতো নিশ্চয়ই অর্গানাইজেশন আছে, চিকিৎসক যারা পেশাজীবী অর্গানাইজেশন, তাদের মাধ্যমে আপনারা কি কখনো কোন রকমের নীতিমালার পরিবর্তনের ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে আর কি, এই যে চিকিৎসা ব্যবস্থায় বা চিকিৎসা ব্যবস্থার যে নীতিমালাগুলো, সেগুলোর ক্ষেত্রে আপনারা কি কখনো কোনো ধরনের উপদেশ বা অনুরোধ পাঠিয়েছেন কিনা, যে আমরা এই ক্ষেত্রে পরিবর্তন করতে পারলে আমরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার বা চিকিৎসা খাতে আমরা অনেক পরিবর্তন আনতে পারবো? সে ধরনের কোনো এটা কি আপনারা কখনো চিন্তা করেছেন বা করেছেন? এটা আমাদের সবসময় চেষ্টাটা থাকে, অনেক সময় আমরা সফল হই, অনেক সময় হই না। আপনি জেনে মানে আমরা অনেক প্রাউড যে যে সময় বাংলাদেশে কোভিডের যে নীতিমালাটা হয়, সেখানে কিন্তু আমাদের বিএমএনএ থেকে বিশাল একটা অবদান ছিল। আমরা যে এখানে যেই ডিসকাশন গুলো মানে 5-6 ঘন্টা করে আমরা একটা ওয়েবিনার করতাম ওই সময়, প্রত্যেক সপ্তাহে বলতে গেলে সারা আমেরিকা, এবং সেটা পরে আমরা এক্সপ্যান্ড করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওখানকার ডাক্তাররা এবং বাংলাদেশের ডাক্তারদের, এবং বাংলাদেশে যে কোভিডের নীতিমালা হয় সেখানে আমাদের আমাদের যে রেকমেন্ডেশন গুলো ছিল বা ওই সব ওয়েবিনারে যে আমরা যে ডিসকাশন গুলো করতাম, সেগুলি কিন্তু ওরা মানে সিরিয়াসলি নিয়েছিল এবং সেটা ইনকর্পোরেট করেছিল ওখানে। আর এর বাইরেও আমরা সবসময় চেষ্টা করি যে আপডেটেড কিছু আসলে সেটা যদি তারা অ্যাকসেপ্ট করে, অ্যাপ্রুভ করে। রিসেন্টলি কিছু আমাদের আরেক সিনিয়র ভাইরাও চেষ্টা করছেন যে এখানে যেটা এসিএলএস, বিসিএলএস, যে এটা ইভেন ইএমটি সার্ভিস যেটা, এইটাকে কোনোভাবে ওখানে কি বলবো এস্টাবলিশ করা যায় কিনা। আমরা অলরেডি গত 2 বছর ধরে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করা হচ্ছে, বিসিএলএস এর আমরা সার্টিফিকেশন দিচ্ছি। আমরা খুব খুশি যে
অনেক বাংলাদেশি ডাক্তার এটাকে খুব ভালোভাবে নিয়েছে। এবারও কতজন, মানে একদিনেই বোধহয় 60-70 জন ডাক্তার ঢাকা মেডিকেলে এই ট্রেনিং সার্টিফিকেটটা নিয়েছে। সো আশা করি এরকম ভাবে একটা একটা আমরা অলওয়েজ চাই যে একটা এস্টাবলিশ একটা গ্রুপের সঙ্গে যদি বাংলাদেশে যারা আছে তাদের সঙ্গে আমরা একটা লিয়াজও যদি করতে পারি, তখন আমাদের জন্য সুবিধা হয় এই কাজগুলো করার। খুব ভালো লাগলো আপনাদের এই যে এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে এবং আমরা আমাদের দেশ যেন উপকৃত হয় কোনো না কোনো ভাবে। শেষ প্রশ্ন, আপনি মানবতার সেবাতেই আছেন, তাদের জন্যই কাজ করছেন, এটা একটু মহৎ পেশা। তো যখন থাকবেন না তখন আপনি কিভাবে স্মরণীয় হয়ে থাকতে চান? এটা মানে আমাদের আপনি যেই ধর্মেই বিশ্বাস করেন, সব জায়গায় সব ধর্মেই আছে বোধহয় আপনি বেঁচে থাকবেন আপনার কর্মের জন্য, এবং পরকাল যদি আপনার কিছু হয় সেটাও আপনার এই বেঁচে থাকা অবস্থায় যে কাজগুলো করেছেন সেগুলিরই রিওয়ার্ড পাবেন, বা সেগুলি আপনাকে কি বলবো পৃথিবীতে বাঁচিয়ে রাখবে, পরকালের হিসাব নিকাশও অনেকটা সুবিধা করে দিবে। আমাদের এই ডাক্তারি পেশায় আসার আরেকটা কারণ ছিল যে আমি যেই কাজটা করব সেটা জানি অনেস্ট হয়, হালাল বলেন আর কোশার, সবকিছু অনেস্ট ইনকাম, বাট একটা সিগনিফিক্যান্ট ইনকাম যেন আমি করতে পারি, যেখানে আমার নিজেরও হেল্প হবে এবং কমিউনিটিকে আমি কিছু হেল্প করতে পারি। আমার প্রত্যেকটা কাজই হয়ে যাচ্ছে মানবতার সেবায়। আমি একটা কলম লিখি, সেটা মানবতার সেবা, সেটা আবার রিজিকও আমার জন্য। সো আশা করি যে আমার কাজের মাধ্যমেই হয়তো আমরা বেঁচে থাকবো। আমার সেদিন আমার ছেলে কালকেই, ও মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারে আছে, ও এই ধরনের অর্গানাইজেশন গুলো পছন্দ করে। ও মেডিকেল কলেজের যে অর্গানাইজেশন সেখানেও ভালো মতো কাজ করছে। কালকে একটা আমার ওয়াইফ, আমার দুই ছেলের মধ্যে ছোট্ট একটা টেক্সট গ্রুপ, ওর রুমের একটা ছবি পাঠিয়েছে। তো ওরা তো এখানে বন্ড করেছে, ওরা বাংলাদেশে খুব অল্প সময় ছিল। ওর টেবিলের পাশে বিশাল করে একটা বাংলাদেশি ফ্ল্যাগ লাগিয়ে, হ্যাঁ, সে এটা করতেছে। এগুলি যে আমরা আমাদের দেশকে, আমাদের ভালো কাজকে আমাদের পরবর্তী জেনারেশনে ছড়িয়ে দিয়ে যাব, এটাই আমার ইচ্ছা বা কামনা বলেন, সবকিছু শেষ ইচ্ছা, সবকিছুই যা বলেন। দর্শকদের জন্য একটাই, যে আপনারা ভালো থাকুন। আর সবচেয়ে বড় কথা, আমরা যারা বাংলাদেশ থেকে এই দেশে আসতে পারছি, সৃষ্টিকর্তার কাছে আমাদের অনেক কৃতজ্ঞতা। আমরা অনেক ব্লেসড পারসন। আমি যেটা মনে হয় যে বাংলাদেশ থেকে এখানে আসছি আমরা ভালো কিছু করার জন্য, ভালো থাকার জন্য। আমরা আমেরিকার যে ভালো জিনিসগুলো আছে সেগুলি যেন আমরা নেই। আমরা বাংলাদেশের কিছু যে মানে নেগেটিভ অ্যাটিটিউড আছে সেগুলি আমরা পরিহার করি। আমরা বাঙালিরা, আমরা ম্যানহাটন বা আমেরিকান যে কোনো একটা হোয়াইট এরিয়াতে গেলে আমরা কিন্তু প্রত্যেকটা নিয়ম কানুন মেনে চলি। যেই মুহূর্তে আমি বাংলাদেশি এলাকায় আসবো আমি কিন্তু বাঙালি হয়ে যাই। এটা আমার মনে হয়, মানে অ্যাটলিস্ট বাঙালি হই অসুবিধা নাই, বাংলাদেশি আমেরিকান হই, ভালো জিনিসগুলো নিয়ে আমরা বেঁচে থাকি, আমাদের পরবর্তী জেনারেশনকে হেল্প করি এবং দেশকেও হেল্প করি। আপনাকে ধন্যবাদ। সেই আপনাদের কাজের মাঝে আমরা, আপনাদের মতো গুণীজনদের কাজের মাঝে আমাদের দেশ বেঁচে থাকুক, তাই না? আমাদের মাতৃভূমি বেঁচে থাকুক এবং মাতৃভূমির উন্নতি জন্যও যে আপনারা চেষ্টা করছেন সেটিও যেন অব্যাহত থাকে। ধন্যবাদ আমার অনুষ্ঠানে আবার উপস্থিত হবার জন্য, এবং আপনার অনেক মূল্যবান কথা শুনলাম। এবারে শুনবো আপনার কথা, অতীতের সাথে নতুনের মেলবন্ধন, যা অনুপ্রাণিত করবে আমাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে। তাই আসুন অন্ধকারে না থেমে আলোর উৎস খুঁজি।